হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। উনি আমায় কোল থেকে নামাতেই আমি উনাকে ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আরশি। আমিও আরশিকে জড়িয়ে নিলাম আমার বাহুডোরে। আমি জানি ও কাঁদছে কেন, তাই জিজ্ঞাস করতে ইচ্ছা করছে না, কিছু বলতেও মন চাচ্ছে না। কিছু মুহূর্ত নীরবতাই অনন্য, কিছু সময় না হয় সাক্ষী থাকুক আমাদের নীরব ভালোবাসার। বিশাল আকাশ, আকাশের মাঝে চাঁদ, পুরো প্রকৃতিটাই না হয় সাক্ষী হয়ে থাকুক এই নীরবতার, নির্বাক এই ভালোবাসার। সিদ্ধার্থ। আমি বেশ কিছুক্ষণ পর উনাকে ছেড়ে দিলাম। কেমন যেন ইতস্তবোধ হচ্ছে, তাই আর উনার দিকে তাকালাম না। ডিরেক্টলি কারের ভিতর গিয়ে বসলাম। আরশি ভিতরে যেতেই আমিও কারে গিয়ে বসে আবারও ড্রাইভ করতে লাগলাম। ওর দিকে তাকিয়ে দেখলাম ঘুমে ঝিমাচ্ছে, বারবার মাথাটা দুলছে, নিচে পড়ে যাচ্ছে, তো ও আবারও ঠিক করছে। আমি ওর মাথাটা আমার কাঁধে রাখলাম। নিশ্চিন্তে ঘুমাতে যান, কোনো প্রবলেম নেই সিদ্ধার্থ। আমি কিছু বললাম না, সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ পর কোনো কিছুর ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙল। কি হয়েছে? ঘুম জড়ানো কণ্ঠে। আরশি। বাসায় চলে এসেছি আমরা সিদ্ধার্থ। ওহ। আমি কার থেকে নামতে গেলাম। ঘুমের কারণে অসহ্য লাগছে সবকিছু। অনেক কষ্টে নামলাম, কারণ আমি শুধু হেলছি, ঠিকমতো দাঁড়াতেই পারছি না। হঠাৎ ফিল করলাম আমি শূন্যে ভাসছি। ভালো করে চোখ খুলে দেখলাম উনি আমায় আবারও কোলে তুলে নিয়েছেন। এই আপনি আমায় বারবার কোলে তুলে নিচ্ছেন কেন আরশি? আমার বুটা তো ঘুমের কারণে দাঁড়াতেই পারছে না। তাহলে সে কিভাবে হেঁটে হেঁটে 6 তলা পর্যন্ত যাবে? ভ্রু নাচিয়ে সিদ্ধার্থ। হেঁটে যাব কেন? লিফট আছে না আরশি? সোনা, রাত 12টার পর লিফট বন্ধ, সো সিঁড়ি দিয়েই যেতে হবে সিদ্ধার্থ। কি? আমায় তাড়াতাড়ি নামান। আপনি আমায় কোলে নিয়ে 6 তলায় উঠলে সেন্স হারাবেন আরশি। তাতে তোমার কি সিদ্ধার্থ? আপনার কষ্ট হবে তো? করুণ কণ্ঠে আরশি। কষ্ট? কষ্ট তো কত কিছুতেই হয়, বাট কষ্টের সাথে মানিয়ে নিতে হয়। আমার কষ্টগুলো দেখার টাইম কারো নেই, তাই কষ্টগুলোর মাঝেই সুখ খুঁজে বেড়াই। বুকের মাঝে যেই কষ্টটা আছে সেটার সামনে এসব কিছুই না। পাখিটা এই যে প্রেয়সীকে কত ভালোবাসি, তাকে কত করে বুঝাতে চাই আমার ভালোবাসা, কিন্তু সে কি বুঝে না তো। এটা কি কষ্টের অন্তর্ভুক্ত নয়? কষ্টের মাঝে যার বিচরণ সে কখনো কষ্টকে ভয় পায় না। উদাস কণ্ঠে সিদ্ধার্থ কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে আর আরশি ছলছল চোখে তাকিয়েছিল সিদ্ধার্থের অশ্রুসিক্ত চোখজোড়ার দিকে। সিদ্ধার্থ আরশিকে কোলে নিয়েই রুমে চলে আসে। সিদ্ধার্থরা 6 তলায় থাকলেও আসলে ওটাকে 6 তলা বলা চলে না, বরং ওরা 6 তলা আর 7 তলা মিলিয়ে থাকে। কিভাবে? তাই তো, আসলে ওরা নিজেদের জন্য 6 তলাটা ডুপ্লেক্স সিস্টেমে করেছে, তাই 7 তলার সিঁড়িটা ওদের রুমে ভিতর। ড্রয়িং রুমের এক সাইড থেকে শুরু সিঁড়িটা। সিঁড়ির ডান পাশের রুমটাই সিদ্ধার্থের। একি আপনি আমায় আপনার রুমে নিয়ে আসলেন কেন আরশি? কারণ ওই রুম আপাতত খালি নেই সিদ্ধার্থ। মানে আরশি? মানে হলো শিশির আর রুহি ওই রুমে। রাত বেশি হয়ে যাওয়ায় ওদেরকে আর যেতে দেয়নি কেউ। তাছাড়া ও যেমন আমার বেস্ট ফ্রেন্ড, তেমনি আম্মুরও খুবই পছন্দের একজন মানুষ সিদ্ধার্থ। ওহ, আমি তাহলে কোথায় থাকব আরশি? কেন? তোমার হাজবেন্ডের সাথে। টেডি হেসে সিদ্ধার্থ। আমার চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল। চিচকি লুচু একটা পরনারীর সাথে ঘুমাতে আপনার লজ্জা লাগবে না আরশি? হাহা বউ, তুমি নিজেই তো লজ্জাবতী লাজুকলতা। তার উপর যদি আমিও লজ্জা পাই তাহলে আর আমার ফুটবল টিমের পাপা হওয়া লাগবে না বাকা। হেসে সিদ্ধার্থ। ছি, আপনি আসলেই নির্লজ্জ। আপনার আর একটাও দেখিনি আরশি। আমায় দেখলেই হবে, অন্য কাউকে দেখতে হবে না বাকা। হেসে সিদ্ধার্থ। ধুর, আপনি সোফায় ঘুমাবেন আর আমি বেডে, অথবা আমি সোফায় আর আপনি বেডে আরশি। তুমি বেডে শো সিদ্ধার্থ। উনি এটা বলতেই আমি সাথে সাথে বেডে শুয়ে কাঁথা মুড়ি দিলাম, কিন্তু আমি শুয়ার সাথে সাথে উনিও আমায় শক্ত করে জড়িয়ে বেডে আহুয়ে পড়লেন। আমি কেঁপে উঠলাম। উনার থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করছি, বাট এত শক্ত করে ধরেছে যে নড়তেই পারছি না।
স্যার, আপনি বেডে শুলেন কেন? ছাড়ুন আমায়। আপনিই তো বলেছিলেন আমি বেডে শুব। আপনি কিন্তু কথা রাখছেন না, আরশি। কে বল রাখছি না? আমি বলেছি তুমি বেডে শো। আমি কি একবারও বলেছি যে সোফায় শুভ? সিদ্ধার্থ, কি পাজি! আল্লাহ, এই লোকের মাথায় তো পুরাই বড় বুদ্ধি। এই ছাড়ুন বলছি, আরশি। উহু, আমি এটা বলে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর চুলে মুখ ডুবিয়ে শুয়ে থাকলাম। সিদ্ধার্থ, আমি এত চেষ্টা করেও 1 ইঞ্চি নড়তে পারলাম না। অবশেষে ব্যর্থ হয়ে ওভাবেই শুয়ে থাকলাম। আরশি। একসময় দুজনই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই দেখি আরশি আমায় জড়িয়ে ধরে আছে, আর আমি তো আগে থেকেই জড়িয়েছিলাম। হাহা, দুজন দুজনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। ওর চুলের ঘ্রাণটা আমায় মাতাল করে দিচ্ছে। আমি আরশির চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে ওর কপালে কিস করে আবারও ওইভাবেই শুয়ে থাকলাম। আরশির মাথাটা আমার বুকে। মনে হচ্ছে বুকের ভিতর অদ্ভুত প্রশান্তি বয়ে যাচ্ছে। সিদ্ধার্থ, আমি আপনাকে ভালোবাসি মন্ত্রী মশাই, ভালোবাসি আপনাকে। এই শুভ্রা ভালোবাসে আপনাকে, বড্ড বেশি ভালোবাসে। গি তড়িৎগতিতে পিছন ফিরে তাকায় মন্ত্রী আরহাম শিকদার। দৃষ্টিতে আবদ্ধ হয় একজন শাড়ি পরিহিতা রমণী। তার থেকে কয়েক হাত দূরে অবস্থান রমণীটির। মুখে মাস্ক থাকার দরুন স্পষ্ট ফুটে উঠেছে তার ডাগর ডাগর আঁখি জোড়া। মুখের সামনে লেপ্টে আছে কয়েকটা অবাধ্য চুল। পরনে কালো শাড়ি, খোপা করে রাখা চুলে বেলি ফুলের গাজরা, হাত ভর্তি কালো চুড়ি। বিরোধী দলকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন আরহাম শিকদার। উহু, শুধু আরহাম শিকদার নয়, এখন তার নামের সাথে জুড়েছে মন্ত্রী শব্দটি। উজ্জ্বল শুভ্র 6-2 ফুট উচ্চতার এই সুঠামদেহী যুবকের জন্য কত নারী পাগল সে কি জানে? বর্তমান তরুণ তরুণীদের গর্ব সে। হবেই বা না কেন, মাত্র 3-1 বছর বয়সে একজন মন্ত্রী সে। কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল জানার পর হৈহুল্লোড়ে মেতে উঠেছিল তার দল। বিরক্ত সে এসবে। মাথার পিছনে ঝুঁটি করে রাখা চুলগুলো আলতো হাতে স্পর্শ করে দাঁড়িয়ে পড়ে সে। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। ঠিক তখনই কর্ণগোচর হয় নারী কণ্ঠটি। উপস্থিত সকলেই হতবাক। মন্ত্রী আরহাম শিকদার মেয়েদের স্বপ্নের পুরুষ, এতে কোনো সন্দেহ নেই কারোর। তাই বলে এরকম জনসম্মুখে এমন কিছু কেউ বলবে তা কল্পনারও বাইরে। যার সামনে সকলের হাত পা কাঁপে, তার সামনে কিভাবে এই রকম বাক্য উচ্চারণ করতে পারল? সকলেই একবার মন্ত্রী আরহাম শিকদারের দিকে তাকাচ্ছে তো আরেকবার রমণীটির দিকে। মন্ত্রী আরহাম শিকদারের শান্ত দৃষ্টি যে কোনো ভয়ঙ্কর কিছুর আগাম সংকেত, তা ভালো করেই বুঝতে পারছে সকলে। এই মেয়ে কি বললে এখনই তুমি? ভালোবাসে মন্ত্রী মশাই, এই শুভ্রা আপনাকে ভালোবাসে। গি নিজের দিকে ইশারা করে বলল শুভ্রা। তাকিয়ে আছে সে তার সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার চোখের দিকে। অবাক সে, যার দিকে চোখ তুলে তাকাতেও মানুষের হাঁটু কাঁপে, তার দিকেই এই মেয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। নিজ মনে শুভ্রাকে অশব্দ মেয়ে হিসেবে ভেবে নেয় সে। উপস্থিত সকলের নজর তাদের দিকে। শুভ্রার পিছনে দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বান্ধবী অদিতি। অদিতি বারবার খোঁচাচ্ছে শুভ্রাকে, চুপ করতে বলছে তাকে। অদিতির হাত পা কাঁপছে। কখন যে কি হয় তাদের সাথে। তার সামনে যে স্বয়ং মন্ত্রী আরহাম শিকদার দাঁড়িয়ে আছে। শুভ্রা আর পারল না বান্ধবীর খোঁচা সহ্য করতে। একটু চিৎকার করে সে বলে উঠে, কি সমস্যা তোর অদিতি? দেখছিস মন্ত্রী মশাইকে মনের কথা জানাচ্ছি, তাহলে কেন বারবার খোঁচাচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কানের নিচে মারব একটা, যে নিজের প্রেমিকের 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। আহাম্মক কোথাকার! একদম জ্বালাবি না। গি কাশি উঠে যায় অদিতির। মনে মনে নিজেকে ধিক্কার জানায় সে। কোনো আক্কেলে এই নীলজ মেয়েকে ও থামাতে গিয়েছিল। শুভ্রা যে নির্লজ্জ তার তো জানা ছিল। আরহাম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। কি মন্ত্রী মশাই, ওভাবে কি দেখছেন? নির্লজ্জ ছেলেদের মতো একটা মেয়ের দিকে তাকিয়ে আছেন কেন? এই আপনি না মন্ত্রী? জনগণের সামনে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছেন, লজ্জা করছে না আপনার? যদিও তাকাতেই পারেন, আমি তো আপনারই। তবে অন্য কোনো মেয়ের দিকে এভাবে যেন তাকাতে না দেখি, তাহলে চোখ তুলে ফেলব আপনার সাথে। যার দিকে তাকাবেন তার ও মনে থাকে যেন আমার কথা। আমার দেরি হয়ে যাচ্ছে, দাদুন এর ওষুধের সময় হয়ে গেছে, ওনাকে খাওয়াতে হবে। তাই এখন আসছি, রাতে ফোন করব আপনাকে, তখন না হয় আপনিও বলে দিয়েন ভালোবাসি শুভ্রা।
ফোনে বলতে না চাইলে কালকে আপনার সমাবেশের বাইরে থাকব, আমি তখন বলে দিয়েন সামনাসামনি। এখন আসি। এই যে ফাহিম ভাইজা, তোমার মন্ত্রীকে নিয়ে বাসা যাও। ওনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। একনাগাড়ে কথাগুলো বলে অদিতির হাত ধরে হাঁটা শুরু করে শুভ্রা। পিছনে যে কতগুলো মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তা নিয়ে ভাবান্তর হল না তার। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আরহামের। মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ভাবতে পারছে না সে, একটা মেয়ে তাকে এভাবে বলল। আরহামের পিছনে দাঁড়িয়ে ছিল তার ডান হাত ফাহিম। সে এতক্ষণ শুভ্রাকে পর্যবেক্ষণ করছিল। আল্লাহ, এই মেয়ে পাগল হয়ে গেছে। এখন ভাইজের হাত থেকে কে ওকে বাঁচাবে? শুভ্রা রে, তুই শেষ। কত করে তোকে বুঝালাম ভাইয়ের আশা করিস না, কিন্তু তুই কি করলি? সরাসরি ভালোবাসি বললি। এখন তোকে ভাইয়ের হাত থেকে কে বাঁচাবে বোন? আরও যদি ভাই জানতে করে তুই আমার চাচাতো বোন, তাহলে আমাকেই না আবার উল্টো ঝুলিয়ে রাখে। তোকে বলেছিলাম ভাইজের সম্পর্কে সব, তবুও পাকনামি করলি তো। এখন বুঝবি ভাই কি জিনিস। ভাগ্যিস কিছুক্ষণ আগেই সাংবাদিকদের বিদায় করা হয়েছিল, না হলে এখনই খবরের কাগজের সেরা খবর হতো মন্ত্রী আরহাম শিকদারকে একটি মেয়ে সকলের সামনে প্রেম নিবেদন করেছে। কি ভয়ঙ্কর ব্যাপার গু! ফাহিমের ভাবনার মাঝেই আরহামের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। হকচকিয়ে যায় ফাহিম। মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। মেয়েটার পুরো পরিচিতি চাই আমার। আজকে সন্ধ্যার মধ্যে। মেয়েটাকে চেনা চেনা লাগল। শুকনো ঢোক গিলল ফাহিম। সে কিভাবে বলবে মেয়েটা আর অন্য কেউ নয়, আমার একমাত্র নীল যে চাচাতো বোন? কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর প্রকাশ করল না। অতঃপর আরহামের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়াল সে। আরহাম আর কিছু না বলেই গাড়িতে উঠল, সাথে ফাহিমও উঠল। গাড়ি চলতে শুরু করল শিকদার ভিলার দিকে। পিছনে আরও কয়েকটা গাড়ি। সেখানে রয়েছে তাদের দেহরক্ষী। উপস্থিত জনগণ শুধু দেখেই গেল আরহাম আর শুভ্রার কাহিনী। কানাঘুষা চলছে সকলের মাঝে। দাদুন, 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 আমি বলতে পেরেছি ওনাকে। তোমার নাতনি বলতে পেরেছে দাদুন। ঘু খান বাড়ির সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। এই মেয়ে যে নির্লজ্জ তা তো জানে তারা, তাই বলে এভাবে সকলের সামনে। শুভ্রার দিদুন আনোয়ারা খান একবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছে তো আর একবার শুভ্রার দিকে। শুভ্রা, থাম। তোর কি লজ্জা শরম কিছুই নেই? দেখছিস এখানে তোর চাচা বড়বাবা সকলে আছে, তবুও তাতে কি হয়েছে? শুভ্রার জবাবে বিরক্ত হলেন আনোয়ারা খান। এই মেয়েকে কোনো কিছু বলে লাভ নেই। একদম বাবার মতো হয়েছে, নির্লজ্জ। ছেলের কথা মনে পড়তেই চোখ জোড়া ভিজে উঠে আনোয়ারা খানের। শুভ্রা দেখল, জড়িয়ে ধরল সে তার দিদুনকে। কি হয়েছে দিদুন? তুই তোর বাবার মতো হয়েছিস শুভ্রা। তোর মধ্যে আমি আমার ছেলের প্রতিচ্ছবি দেখতে পাই। বলতে বলতে কেঁদে ফেললেন আনোয়ারা খান। উপস্থিত সকলে এতক্ষণ হাসি মজা করলেও কেমন যেন নীরব হয়ে গেল। শুভ্রা নিজেও কিছুক্ষণের